ডিসেম্বর 1999 সাল, ক্রিসমাসের আগের দিন। সবাই তখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত। সেই দিনই ভারতের ইতিহাসে ঘটে যায় এক বিশাল বিমান হাইজ্যাক। যাত্রীরা আর পুরো দেশ এমন এক আতঙ্কের মুখোমুখি হয় যা ভারত আজও ভুলতে পারেনি। ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814 যা কাঠমান্ডু থেকে দিল্লি যাচ্ছিল সেটি অপহৃত হয়। 7 দিন ধরে চলা এই হাইজ্যাক পরিণত হয় ভারতের ইতিহাসের এক অভিশপ্ত দুঃস্বপ্নে। এটি ছিল কান্দাহার হাইজ্যাক, ভারতের ইতিহাসে শেষ এবং সবথেকে বড় বিমান অপহরণ। 24 ডিসেম্বর 1999 সাল, ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট IC-814 কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। বিমানে ছিলেন মোট 190 জন, 179 জন যাত্রী আর 11 জন ক্রু মেম্বার, যার পাইলট ছিলেন ক্যাপ্টেন দেবী শরণ। কাঠমান্ডু থেকে দিল্লি মোটামুটি 2 ঘন্টার ফ্লাইট। বিকেল তখন প্রায় 4:53। বিমানটি নেপালের আকাশসীমা পেরিয়ে যাওয়ার পরই 5 জন অস্ত্রধারী হাইজ্যাকার ককপিট দখল করে নেয়। এক ব্যক্তি অস্ত্র হাতে হঠাৎ ককপিটে ঢুকে পড়ে। ক্যাপ্টেন দেবী শরণকে জানিয়ে দেওয়া হয়, এই বিমান এখন আমাদের দখলে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা কেবিনে আর শুরু হয় এক ভয়ঙ্কর বিপদ। মাত্র 3 মিনিটের মধ্যেই দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে খবর চলে যায় এবং তারা বুঝে যায় যে ফ্লাইটটি হাইজ্যাক হয়েছে। হাইজ্যাকাররা প্রথমেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। পুরুষদের আলাদা করা হয়, অনেককে চোখ বেঁধে দেওয়া হয়। তখন খাবারটা সবে সার্ভ হচ্ছিল, খাবার সব সরিয়ে নেওয়া হয় আর ঘোষণা করে বলা হয়, আমাদের কথা না মানলে সবাই মারা যাবে। খবর পেলেও সেই মুহূর্তে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থাপনা শুরু হতে দেরি হয়ে যায়, যার প্রভাব পরে মারাত্মক হয়ে ওঠে। প্রথমেই হাইজ্যাকাররা নির্দেশ দেয় বিমানটিকে পশ্চিম দিকে নিয়ে যেতে হবে। তারা প্লেনটাকে পাকিস্তানে নিয়ে যায়, কিন্তু সেখানে প্লেনটাকে নামার অনুমতি দেওয়া হয় না। এদিকে জ্বালানি দ্রুত শেষ হচ্ছিল। শেষ পর্যন্ত হাইজ্যাকাররা বাধ্য হয় বিমানটিকে ভারতের অমৃতসরে নামাতে। সন্ধ্যা 6:44 বিমান অমৃতসরে অবতরণ করে, কিন্তু এখানেই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। রিফুয়েলিংয়ে দেরি হয় আর হাইজ্যাকাররা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের আঘাতে যাত্রী রুপিন কাটিয়াল গুরুতরভাবে আহত হন এবং পরে মারা যান। এটা ছিল পুরো ঘটনায় একমাত্র মৃত্যুর ঘটনা। ক্যাপ্টেন বারবার এটিসিকে অনুরোধ করেন, দয়া করে দ্রুত জ্বালানি দিন, ওরা মানুষ মারছে, কিন্তু সিদ্ধান্তহীনতা চলতেই থাকে। হাইজ্যাকাররা গন্ডগোল বুঝে আর অপেক্ষা করে না। রানওয়েতে থাকা অবস্থায় জ্বালানি না ভরেই ক্যাপ্টেনকে প্লেনটাকে উড়িয়ে নিয়ে যেতে বাধ্য করে। রানওয়েতে একটা জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে প্রায় ধাক্কাই লেগে যাচ্ছিল। তবুও সন্ধ্যে 7:47 কোনো ক্লিয়ারেন্স ছাড়াই বিমান উড়ে যায় লাহোরের দিকে। ক্যাপ্টেন দেবী শরণ তখন এটিসিকে বলেন, উই আর অল ডাইং। অমৃতসর ছেড়ে বিমানটি রাতের দিকে পাকিস্তানের লাহোরে পৌঁছয়। পাকিস্তান প্রথমে ল্যান্ডিংয়ের অনুমতি দেয়নি, রানওয়ের আলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। ইন্ধন তখন একেবারে শেষের দিকে। ক্যাপ্টেন পাকিস্তানকে জানান যে বাধ্য হয়ে তাকে রানওয়েতেই নামাতে হবে। এইবার লাহোর বিমান নামার অনুমতি দেয়। শেষ মুহূর্তে আলো জ্বলে ওঠে। রাত 8:01 বিমান লাহোরে নামে। লাহোরে বিমানটিকে জ্বালানি ভরে দেওয়া হয়, তবে পাকিস্তানি সেনারা বিমান ঘিরে রাখলেও কোনো উদ্ধার অভিযান চালানো হয়নি। কিছু নারী ও শিশুর মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত রাত 10:32 বিমান আবার উড়ে যায়। পরবর্তী গন্তব্য দুবাই। 25 ডিসেম্বর মাঝরাত 1:32 বিমান দুবাইয়ের আল মিনহাদ এয়ারবেসে নামে। এখানে হাইজ্যাকাররা 27 জন যাত্রীকে মুক্তি দেয়, যাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। রুপিন কাটিয়ালের মৃতদেহ নামানো হয়। জানা যায় ভারত উদ্ধার অভিযান চেয়েছিল, কিন্তু অনুমতি মেলেনি। ভোর 6:20 বিমান আবার উড়ে যায়। দুবাই থেকে সোজা কান্দাহার। সকাল 8:33 এবার বিমান অবতরণ করে আফগানিস্তানের কান্দাহারে। সেই সময় অঞ্চলটি ছিল তালিবানদের নিয়ন্ত্রণে। বিমান ঘিরে ফেলা হয় সশস্ত্র তালিবান যোদ্ধাদের দিয়ে।
ভারতের জন্য সামরিক অভিযানের সব পথ কার্যত বন্ধ হয়ে যায়। তালিবানরা বিমানটাকে ঘিরে রাখে, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করে না। আলোচনার সমস্ত দায়ভার পড়ে ভারতের ওপরে। এদিকে যাত্রীদের অবস্থা সংকটজনক, খাবার জল সবই সীমিত। দিনের পর দিন আতঙ্কে কাটতে থাকে। এরপরে শুরু হয় হাইজ্যাকারদের দাবি, দর কষাকষি ও সিদ্ধান্ত। হাইজ্যাকাররা শুরু থেকেই ভারতের কাছে বন্দি জঙ্গিদের মুক্তি দাবি করেছিল। শেষ পর্যন্ত তারা 3 জন গুরুত্বপূর্ণ সন্ত্রাসীর নাম ঘোষণা করে। প্রথম মাসুদ আজাহার, পরে যিনি জৈশি মোহাম্মদ সংগঠন করেন। দ্বিতীয় আহমেদ ওমর সাইদ শেখ, পরবর্তীতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হয়। আর তৃতীয় মুস্তাক আহমেদ জারগার। ভারত সরকার কূটনৈতিক তৎপরতা চালায়, কিন্তু জানা যায় আলোচনায় পাকিস্তান বা তালিবানের সহযোগিতা প্রায় ছিল না বললেই চলে। 24 থেকে 31 ডিসেম্বর 7 দিনের দুঃস্বপ্ন। 7 দিন ধরে বিমানের ভেতরে আতঙ্ক আর অনিশ্চয়তা চলতে থাকে। পরিবারগুলো তখন দফায় দফায় দিল্লিতে সরকারের সঙ্গে দেখা করে। চাপ বাড়তে থাকে সরকারের ওপরে। শেষ পর্যন্ত ভারত সরকার যাত্রীদের জীবন বাঁচাতে হাইজ্যাকারদের দাবিতে রাজি হয়। 31 ডিসেম্বর 1999 সাল ভারত সরকার সেই 3 জঙ্গিকে শেষ পর্যন্ত মুক্তি দেয়। 3 জঙ্গিকে পৌঁছে দেওয়া হয় কান্দাহারে। এরপর একে একে সব বন্দীদের ছেড়ে দেওয়া হয়। সব যাত্রী এবং ক্রুরা মুক্তি পান এবং 7 দিনের দুঃস্বপ্নের সমাপ্তি ঘটে। ভারত আশা করেছিল যে এরপর হাইজ্যাকাররা গ্রেপ্তার হবে, কিন্তু তা হয়নি। তারা নিরাপদে পাকিস্তান সীমান্তে পৌঁছে যায়। কিন্তু এখানেই শেষ নয়। মুক্তিপ্রাপ্ত মাসুদ আজাহার পরে কুখ্যাত জৈশি মোহাম্মদ গঠন করেন এবং ভারতে একাধিক সন্ত্রাসী হামলা চালান বলে জানা যায়। ওমর সাইদ শেখও পরবর্তীতে বড় বড় অপরাধে জড়িয়ে পড়ে। অবশ্য এই ঘটনার পর ভারতের বিমান নিরাপত্তার বড় রকম বদল দেখা যায়। বিমানবন্দরে CISF মোতায়েন করা হয় এবং ককপিটের নিরাপত্তা আরও জোরদার করা হয়। এই IC-814 শুধু একটা বিমান হাইজ্যাক নয়, এটা ছিল ভয় আর চাপের মুখে এক পরীক্ষা, যেখানে হয়তো প্রাণ বাঁচানো গেল ঠিকই, কিন্তু ভবিষ্যৎ আরও বিপজ্জনক হয়ে উঠল। রুপিন কাটিয়ালের প্রাণহানি আর শতাধিক যাত্রীর 7 দিনের আতঙ্ক আর সরকারের বিতর্কিত সিদ্ধান্ত, সব মিলিয়ে কান্দাহার হাইজ্যাক আজও ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিমান অপহরণ হিসেবে চিহ্নিত। সেই 7 দিনের দুঃস্বপ্ন কখনোই ভুলবে না ভারত। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।